প্রিয় বন্ধুরা আমার, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, কালকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি দিয়েছিলাম তার টাইটেল আপনারা দেখেছেন। সেখানে বলেছিলাম শেখ হাসিনার ফেরা অনিশ্চিত। আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি, আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন, যারা কালকে ভিডিও দেখেছেন তাতে হয়তো মনে করেছেন যে আজকের ভিডিওতে কিছু আশার বাণী আপনাদেরকে শোনাব। বন্ধুগণ, আশার বাণী শোনাতে পারছি না। আপনারা শুনবেন শুধু অনৈতিকতার কথা, গোপন পাপের কথা, অবৈধ কাজের কথা এবং অবৈধ সরকারের চরম নির্যাতনের কথা। বন্ধুগণ, আজকে আমার এই ভিডিও টাইটেল হচ্ছে তারেক রহমান গদি কি টলমল। এই ধরনের কথা আমি বলছি কেন? আমি কিন্তু সত্যি সত্যি বলছি। এই টাইটেল আমি দিয়েছি এবং টাইটেলের সঙ্গে আমার বক্তব্যের মিল আপনারা পাবেন। অনেক ইউটিউবারকে আমি দেখেছি, আমি নিজেই যে খবরগুলো শুনি, যাদের দারুণ রকমের সমস্ত চমকপ্রদ টাইটেল তারা দেন, কিন্তু দেখা যায় যে তার টাইটেলের সঙ্গে ভিতরের বক্তব্যের কোনো মিল নেই। তেমন কিছু আমার চ্যানেল থেকে আপনারা অন্তত শুনতে পাবেন না। প্রথমেই বলছি আমি সেই অনৈতিকতার কথা। কেন আমি বলছি তারেক জিয়ার গদি কি টলমল? প্রথম বক্তব্যের মধ্য দিয়েই কিছুটা আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ, আমরা জানি যে একটা সরকার যখন নতুন সরকার আসে, আগের সরকারের যে স্পিকার থাকে তিনি শপথ বাক্য পাঠ করান। গতকাল আমাদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলের যে স্পিকার শারমিন চৌধুরী, তাকে ডিবি পুলিশ তার বাসা থেকে অ্যারেস্ট করেছে বলে খবরে প্রকাশ হয়েছে। তো বন্ধুগণ, তিনি তাহলে এতদিন কোথায় ছিলেন? তাকে কোথায় অন্তরীণ করে রাখা হয়েছিল? কোথায় আবদ্ধ করে রাখা হয়েছিল? তিনি কি আর্মির কাস্টডিতে ছিলেন? অথবা তাকে কোনো গোপন জায়গায় গোপন করে রাখা হয়েছিল? অন্তর্বর্তী সরকার সেটা করেছিল, ইউনূস সরকার, অবৈধ ইউনূস সরকার, একজন নারীর উপর। আর যে নারী ছিলেন আমাদের দেশের স্পিকার এবং প্রথম মহিলা স্পিকার, যিনি অত্যন্ত সুশিক্ষিত, এবং তার মতো একজন শিক্ষিত নারী আর বাংলাদেশে কেউ আছেন কিনা আমার জানায়, তার মতো মেধাবী এবং শিক্ষিত। তার প্রোফাইল যদি কেউ দেখে থাকেন, জেনে থাকেন, তাহলে আমার কথার সত্যতা আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত শিক্ষিত একজন নারী। তিনি হাইকোর্টের আইনজীবী ছিলেন। তার আইনের উপর ডক্টরেট ডিগ্রি রয়েছে বিদেশি ইউনিভার্সিটির থেকে। তাছাড়া জীবনে তিনি প্রথম ছাড়া কখনো কোনো পরীক্ষা সেকেন্ড হননি। তো বন্ধুগণ, নতুন যে সরকার একদিন বাসাকে গঠন করেছেন বিএনপি তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান যখন শপথ গ্রহণ করলেন তার পারিষদবর্গকে নিয়ে, তিনি কি জানতেন না যে আগেকার স্পিকার তাকে কোথাও অন্তরীণ করে রাখা হয়েছে, তিনি আছেন? দেশবাসী সন্দেহ করছিল যে তাকে কি মেরে গায়েব করে মেরে দেওয়া হয়েছে, কোথাও তার ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, কিংবা কবরস্থ করা হয়েছে। এই সন্দেহ যখন দেশবাসী পোষণ করছিল, তখন তারেক জি এবং তার দলের যে নেতৃবৃন্দ আছেন তারা সবাই এটা জানেন। কাজেই কোথায় পেলেন এতদিন পরে, 2 বছর পর, প্রায় 2 বছর পর, শারমিন চৌধুরীকে, মাননীয় স্পিকারকে? বিএনপি সরকার কি ভেবেছিল, তারেক রহমানকে ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্পিকারের কাছ থেকে তারা শপথ গ্রহণ করবেন না? এমন কোনো নির্দেশ কি তার উপর ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের, অথবা
তার বিদেশি প্রভুদের। এখন তো ভাবতে আমাদের কষ্ট হচ্ছে যে একজন নতুন প্রধানমন্ত্রী, যিনি 17 বছর নির্বাসনে কাটিয়েছেন, তার ওই ব্যবহার, তার কাছ থেকে এই অনৈতিক আচরণকে আমরা আশা করেছিলাম। আইনে যেটা রয়েছে, স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করা, শিরিন শারমিনকে যদি নিয়ে এসে তাকে স্পিকার পদে বসিয়ে বিএনপি তার সাংসদদের সহ শপথ গ্রহণ করতেন, কী ক্ষতি হতো দেশের? তাদেরই বা কী ক্ষতি হতো? বরং সুনাম হতো যে অবৈধ কাজ ইউনূস সরকার করেছে, তারেক রহমান সেটা করলেন না। তিনি সঠিকভাবে সংবিধানের বিধি মেনে প্রাক্তন স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করলেন। আর তাতেও যদি আপত্তি থাকতো, তাহলে টুকু সাহেব, ডেপুটি স্পিকার, তিনি তো জেলে আছেন, তাকে জেল থেকে প্যারোলে মুক্ত করে এনে তাকে দেখি শপথ বাক্য পাঠ করা হলো না। তাহলে এই বিএনপি এবং তারেক রহমান, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, তার কি সেই আওয়ামী লীগের প্রতি অতীতের বিদ্বেষ রয়ে গেছে? দেশের মানুষ কিন্তু ভুলে যায়নি সেই 21শে গ্রেনেড হামলার কথা। দেশের মানুষ কিন্তু ভুলে যায়নি হাওয়া ভবনে কী কী ঘটত আপনার নেতৃত্বে। সে সমস্ত একবার ভাববেন। দেশের মানুষ চেয়েছিল যে আপনি নতুন করে একটা সংশোধিত মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে পেলাম, যিনি দেশকে আলোর পথে নিয়ে যাবেন। কিন্তু কি দেখলাম আমরা? আজকে ফেসবুকে বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে শিরিন শারমিন চৌধুরীর একটা ছবি। সেখানে তার চোখ মুখ ফোলা, মা চোখের পাশে অক্ষত চিহ্ন, মনে হয় তার উপর প্রচুর পরিমাণে নির্যাতন করা হয়েছে। তিনি একজন মহিলা, আর কী কী নির্যাতন তার উপর করা হয়েছে আমরা জানি না, কিন্তু সে কথা ভেবে আমরা ভয়ে চমকিয়ে উঠছি, আমাদের হৃদয় কেঁপে উঠছে। তাই একজন নারী নির্যাতন একটা দেশের জন্য কি ভয়ঙ্কর বার্তা বয়ে আনে। যে জাতি নৈতিকতার আদর্শিক ধর্মের অধ্যাদেশে লেখা আছে যে জাতি তার নারীদের উপর এইভাবে অত্যাচার করে, সে জাতি ধ্বংস হয়ে যায়, টিকে থাকে না। যারা করে তারাও কিন্তু ধ্বংস হয়ে যায়। এর পরিণতি কিন্তু যারা করেছে, শিরিন শারমিন একটা নির্দোষ নারীর উপর, একটা সুশিক্ষিত নারীর উপর যে ব্যবহার করেছে, তার প্রতিফল কিন্তু অচিরেই তাদের উপর ঘটবে, অথবা তাদের পরবর্তী বংশধর জেনারেশনের উপর সেই অত্যাচারের নির্মম পরিহাস কিন্তু নেমে আসবে। বন্ধুগণ, এরপর আসি আমি যেটা নিয়ে আজকে বিভিন্ন ইউটিউবের সংবাদ মাধ্যম সরগরম হয়ে উঠেছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর। সেখানে কি কি আলাপ আলোচনা হবে? প্রচার হচ্ছে যে সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং হবে, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মিটিং হবে, এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ ঘটতে পারে। কিন্তু অন্যান্য সুনির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমে, এবং সেগুলো অত্যন্ত সুনির্দিষ্ট সূত্র প্রকাশ পেয়েছে যে ভারতের যে মিটিংগুলো করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করেছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সঙ্গে আছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আসলে ডোভালের সঙ্গে যে মিটিং হবে, মিস্টার এস জয়শঙ্কর ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে মিটিং হবে, বা ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে যে মিটিং হবে বলে রটেছে, সেগুলো একটাও সরকারি মিটিং নয়। এগুলো পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে মিটিং হবে, এবং সেগুলোর কী সিদ্ধান্ত হবে সেখানে জনগণ জানতে হবে না। এবং এটা সংবাদ মাধ্যমে কোনো সাংবাদিক সম্মেলন করে জানানো হবে না বলেই ভারতের একটা সংবাদ মাধ্যম থেকে
আমরা বা আমি জানতে পেরেছি সেটা আপনাদের সামনে, দেশবাসীর সামনে তুলে ধরলাম। কী কী আলোচনা সেখানে হতে পারে বলে অনুমান করা হয়েছে, যেটা বাংলাদেশ গণমাধ্যমে আমরা জানতে পেরেছি। সেখানে ভারতের কাছে তেল চাওয়া হবে, খাদ্য যেগুলো আমাদের ঘাটতি আছে সেগুলো চাওয়া হবে, যেহেতু বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলাপ আছে, এগুলো চাওয়া হবে। তেল চাওয়া হবে, তেলের অভাব রয়েছে, এগুলো চাওয়া হবে। এবং আর কি বলা হবে, যে বাংলাদেশ থেকে যে কাপড় বা রেডিমেড বস্ত্রশিল্প যেটা বিদেশে এক্সপোর্ট করা হতো, ভারতের মধ্য দিয়ে যেত, সেটা ইউনিশ সরকার আমলে সেই রুটটা বন্ধ করে দিয়েছিল ভারত, সেইটা আবার ফেরত চাওয়া হবে। এছাড়া আরও ইম্পর্টেন্ট যে ডিসকাশন হবে বলে প্রচার পেয়েছে গণমাধ্যমে, সেটা হচ্ছে তিস্তা জলচুক্তি এবং গঙ্গার জলবন্টন নিয়ে আলাপ আলোচনা হবে। কারণ গঙ্গার যে জলচুক্তি ছিল আগামী ডিসেম্বর মাসেই যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, সে সম্পর্কে ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ আলোচনা হবে। এটাও ভারতীয় সূত্র মাধ্যম এটার উপর কোনো রকম জোর দেননি। ভারতের সূত্র বলছে যে না, এই সময় তিস্তা এবং গঙ্গার জলচুক্তি নিয়ে কোনো আলাপ হবে না, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন সময় চলছে, প্রচার চলছে, কয়েকদিনের মধ্যে সেখানে নির্বাচনের কাজ শুরু হবে। আর পশ্চিমবঙ্গে যেহেতু এই নদীর, তিস্তা নদীর ধারা, গঙ্গা নদীর জল, ফারাক্কা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, কাজে পশ্চিমবঙ্গ সরকারের মতামত সেখানে লাগবে। এবং সেটা নিতে গেলে পরবর্তী যে নতুন সরকার আসবে এই নির্বাচনের পরে, নির্বাচিত সরকার, তাদের সঙ্গে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট আলাপ করে তারপর সেই গঙ্গা জলচুক্তি এবং তিস্তা জলচুক্তিতে তারা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্মেলন করতে পারেন। কাজে এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কোনো আলাপে আসবে বলে মনে হয় না। তারা বলেছে এটা হবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত রয়েছে এখন আন্তর্জাতিক সমস্ত সমস্যা নিয়ে, বিশেষ করে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ নিয়ে, এবং ইন্ডিয়ার তেল আমদানির বিষয়টি নিয়েও তিনি আরও বহু রকমের বর্তমান যে সমস্যা রয়েছে, পাকিস্তানের হুমকি রয়েছে, বাংলাদেশে তাদের পূর্ব সীমান্তে বাংলাদেশের থেকে যে সমস্ত সন্ত্রাসী রয়েছে, ঘাঁটি রয়েছে, সেখান থেকে ভারতের উপর হুমকি আসছে বলে তারা বলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কোনো সময় নাই অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলাপ করার বা সৌজন্য সাক্ষাৎ করার, এটাও হবে না। কাজে আমাদের রজার রহমান এখন নদীর পানি নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, এগুলো কিছুই করছে না। এখন কথা হচ্ছে যে ইন্ডিয়ার তরফ থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি বৈঠক হয় এবং অজিত ডোভালের সঙ্গে যদি বৈঠক হয়, সেখানে তারা কী বলবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা গোপন চুক্তির মাধ্যমে আমেরিকা এবং ভারতের সঙ্গে একটা গোপন শর্তের মাধ্যমে তিনি বাংলাদেশে আসতে পেরেছিলেন বলে আগেই খবরে প্রকাশ পেয়েছিল। সেই শর্তের মধ্যে প্রথমে শর্ত যেটা ছিল যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, শেখ হাসিনার উপরে যে সমস্ত কেস রয়েছে সে কেস উইথড্র করতে হবে, ট্রাইব্যুনাল ভেঙে দিতে হবে, এই সমস্ত শর্তগুলি ছিল। তার একটা শর্ত এখন পর্যন্ত পালন হয় নাই, বরং সংসদে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর যে নির্বাহী আদেশ বলে অন্তর্বর্তী সরকার দিয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সে সম্পর্কে সংবিধানে যে আইনটা আওয়ামী লীগ করে গেছিল তারই কয়েকটি ধারা সংশোধন করে সেখানে শাস্তির বিধানটা ইনক্লুড করা হবে, এইটাই ভারতীয় সংবাদ মাধ্যম বলছে। কাজেই 12 তারিখ চলে যাওয়ার পর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে না বলে মনে হয়। এবং এ সম্পর্কে ওই নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য তারেক রহমান কোনো সিদ্ধান্তে যাবেন বলে মনে করেন না ভারতের সেই বিশেষ সংবাদ মাধ্যমটি। তো যাই হোক, আর জল চুক্তি, গঙ্গা চুক্তি সম্পর্কে বললাম আমি, পশ্চিমবঙ্গের নির্বাচন না হওয়া পর্যন্ত
ভারতের সম্পর্কে কোনো কথাই বলবে না। তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর উপর কিছু চাপ সৃষ্টি করবেন নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তা বিষয়ক যেগুলো আছে, সন্ত্রাস কার্যকলাপ সম্পর্কে যেটা আছে সেটা বলবেন। বাংলাদেশের গোয়েন্দা প্রধান এই সময়ে কেন পাকিস্তানে, ভারত থেকে আবার পাকিস্তানে গিয়ে ওখানে মিটিং করছেন, সন্দেহজনক মিটিং। তারপরে তুরস্কের সঙ্গে রাজার রহমান সাহেব কী মিটিং করলেন এর আগে, সে সমস্ত বিষয়ে ভারত সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে জানতে চাইবেন। এগুলো উত্তর তাকে দিতে হবে। এগুলো যদি পজিটিভ না হয় ভারতের কাছে, তাহলে ভারত সরকার বাংলাদেশের উপর এ পর্যন্ত ইউনিট সরকারের আমল থেকে যে অনীহাগুলো প্রকাশ করে আসছেন, সে বিষয়ে কোনো সুরাহা হবে বলে মনে হয় না। তবে ভারত সরকার যদি জ্বালানি পায়, সেগুলো বাংলাদেশ ভাগ পাবে, কারণ প্রতিবেশীদের এই জ্বালানির ব্যাপারে একটা সমতা ভারত সরকার একটা নীতি তারা গ্রহণ করেছে যে নেভার ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী হচ্ছে প্রথম। সেই হিসাবে নেপাল, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং মালদ্বীপ, এই সবগুলো দেশকেই ভারত কিছু কিছু তেল জ্বালানি ভাগ করে দিয়েছেন, সেই হিসাবে ভারতও পেয়েছে। এখন যদি এ পর্যন্ত যে সমস্ত ওয়াদা করেছিল বাংলাদেশের নতুন সরকার, ভারত মনে করছে তাদের একটা ওয়াদাও, তাদের একটা শর্ত পালন করা হয়নি এ পর্যন্ত, তার সরকার করেননি 1.5 মাসের মধ্যে। কাজেই তারা কতটুকু সহযোগিতা বাংলাদেশের দিকে সহযোগিতার হাত প্রসারিত করবেন এ সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে। আর একটা কথা আমি আপনাদের দেশবাসীকে জানাতে, সেটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার পররাষ্ট্র উপদেষ্টাকে হুমায়ুন কবিরকে নিয়ে যে ভারতে এসেছেন, এটা কিন্তু শুধুমাত্র তার ভারতের প্রোগ্রাম নয়। অ্যাকচুয়ালি তিনি যাবেন হচ্ছে মরিশাসে একটা আন্তর্জাতিক সামিট রয়েছে, সেই আন্তর্জাতিক সামিটে যোগদানের জন্য তিনি ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে ভারতে একটা হল্ট করে 2 দিন থেকে তারপরে মরিশাস যাবেন। এবং সে মরিশাস যাওয়ার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যাবেন সেখানে, একই বিমানে 2 জন ভ্রমণ করবে বলে সংবাদ মাধ্যম বলছে। এবং সেখানে অনেকটা সময় পাবেন খলিলুর রহমান সাহেব এবং জয়শঙ্কর আলাপ আলোচনার জন্য। এই আলাপ আলোচনার পরে যদি কোনো পজিটিভ খবর হয় আওয়ামী লীগের জন্যে, ভারতের জন্যে, তাহলে হয়তো আমরা জানতে পারবো এবং সেটা আমাদের বিএনপি সরকারের কার্যকলাপের মধ্য দিয়ে প্রকাশ হবে। দেশবাসী সেই সময়কালটা বুঝতে পারবেন। তা যদি না হয়, তাহলে ভারত তো বাংলাদেশ সম্পর্কে অন্যরকম চিন্তা ভাবনা করবে, যে সহযোগিতা হাত ভারত বারবার বাড়িয়ে দিচ্ছে, হয়তো সেটা তারা রাখবে না। তাদের সেনাবাহিনীর মুভমেন্ট দিকে, বিশেষ করে 7 সিস্টারের দিকে যে প্রতিরক্ষা ব্যবস্থা তারা গড়ে তুলছে, পাকিস্তানের দিকে হুমকি দিয়েছে যে কলকাতা আক্রমণ করা হবে। কলকাতা পাকিস্তানের কোথা দিয়ে আক্রমণ করে, নিশ্চয়ই বাংলাদেশের কথাই তারা মিন করেছে। এবং আমাদের গোয়েন্দা প্রধান ইতিমধ্যে পাকিস্তানে গেছে, তুরস্কে গেছে, কথাবার্তা তাদের চলছে। এবং বাংলাদেশের মধ্যে পাকিস্তানের যে অ্যাক্টিভিটিগুলো চলছে, তা কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের কিছুই অজানা নয়। কাজেই সাধু সাবধান। এই জন্যে আমরা বলেছি, আর আমার দেশের মাতৃভূমির এই নবনির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে যেটা গঠিত হয়েছে, বিশেষ করে তারেক রহমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলবো ধীরে, খুব ধীরে। আজকে এ পর্যন্ত খলিলুর রহমান সাহেব এবং ইন্ডিয়ার কর্তৃপক্ষের মধ্যে যে গোপন মিটিং হবে, আলোচনা হবে, তার সম্পর্কে যদি কিছু জানতে পারি, কালকে আমাদের সামনে তুলে ধরব। তবে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে বোধহয় বড় রকমের একটা দুর্ঘটনা আমেরিকা ঘটাবে। এই পাগলা ট্রাম্প কিন্তু সেই পথে হাঁটছে বলেই খবর পেয়েছি, সেটা কালকে আপনাদেরকে বলবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।